দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাইয়ের আয়োজনে সাথে আছে দীপ্তি চৌধুরী। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে এমন জায়গা দখল করে নিয়েছে যেখানে এটাকে আসলে শুধুমাত্র ছেলে খেলার বিষয় বা সময় কাটানোর জন্য ব্যবহার, নিছক বিনোদনের কোনো বস্তু বলে আসলে এখন ভাবার কোনো সুযোগ নেই, যেহেতু এটা আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন সকল কিছুতে ব্যাপক প্রভাব ফেলে। এবং সেই জায়গায় সোশ্যাল মিডিয়ার যে ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে বাস্তব জীবনের সমস্যার পাশাপাশি সেগুলোকেও আমাদের অ্যাড্রেস করতে হবে। ট্রলিং এই কথাটির সাথে মোটামুটি আমরা সকলেই পরিচিত, যা বলতে মোটামুটি বোঝায় যে কাউকে উস্কানো, অপমান করা বা বিদ্রূপের মাধ্যমে মানসিক চাপ ও আঘাত দেওয়া। ট্রলিংয়ের মূল উদ্দেশ্য আসলে নানা ধরনের কিছু হতে পারে: গুজব ছড়ানো, ব্যক্তিগত তথ্য ফাঁস করে গোপনীয়তা লঙ্ঘন এবং সাইবার বুলিংয়ের মাধ্যমে কাউকে অপমান ও মানসিক চাপ সৃষ্টি করা। এর পাশাপাশি এখন কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য একটা বড় জায়গা দখল করে রাখে। এই কথা সবাই মানবেন যে বাংলাদেশে অনলাইনে ট্রলিং এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে এবং আমরা নিজেরাও মাঝে মাঝে জেনে না জেনে সেটার অংশ হয়ে যাই। দর্শক, এই জিনিসটা নিয়ে অতখানি গুরুত্বের সাথে হয়তো আমরা আলোচনা শুরু করিনি এখনো, বাট ইটস টাইম টু টক। আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি অনলাইন ট্রলিং। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্না। আমাদের সাথে রয়েছেন একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে তিনি প্র্যাকটিস করেন, শেখ কানিজ ফাতেমা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মঞ্জুরুল আলম পান্না ভাই, আম শিওর যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ার একজন নিয়মিত মানুষ, তার মানে আপনি ট্রলিংয়ের শিকার কখনো না কখনো হয়তো অল্প বিস্তর হয়েছেন। সো এই সময়ে এসে ট্রলিং কি শুধুমাত্র আসলে ব্যক্তি আক্রমণের জায়গায় আছে, নাকি এটার জায়গায় আরও অনেকখানি বিস্তৃত এবং যার প্রভাবও আসলে অনেক জায়গায় পড়ে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনার মতামত শুনবো। একটা সার্ভেতে দেখা গেছে যে এখন ট্রলিংটা বেশি হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত ক্ষেত্রে, এবং নিঃসন্দেহে আমি বলবো এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নিঃসন্দেহে আপনি দেখবেন কিছু ইউজার আছে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, বলতে গেলে অধিকাংশ ফেসবুকে, প্রতিদিন কাউকে না কাউকে নিয়ে ট্রোল করলে তার পেটের ভাত হজম হচ্ছে না, করলে তার ভালোই লাগে, হ্যাঁ, ঘুম আসছে না, মানে একটা বিকৃত আনন্দ পাচ্ছে, একটা বিকৃত আনন্দ। এবং আমি যদি আপনার কথাটা ধরি, এর আবার পজিটিভ সাইড আছে ট্রোলিংয়ে, যে এখন শুধু নেগেটিভ সাইড তা না। জাস্টিস মানিক সাহেব যখন আপনার উদ্দেশ্যে একটা খারাপ মন্তব্য করলো, তাই না, তখন রিয়াকশনটা কি দাঁড়িয়েছিল? সবাই কিন্তু আপনার পক্ষে ছিল। ট্রোল করছিল কাকে নিয়ে? বিচারপতি মানিককে নিয়ে। অর্থাৎ এর নেগেটিভ পজিটিভ দুটোই আছে। এখন ট্রোলিংয়ের বিষয়টা যদি আমি ধরে নিই যে এই মুহূর্তে বেশি হচ্ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটা আসলে ভয়ঙ্কর আকারে ছড়াচ্ছে, ভয়ঙ্কর আকারে ছড়াচ্ছে। পজিটিভ সাইডটা অবশ্যই আছে, এটি অ্যাভয়েড করার কোনো উপায় নেই। এটা আপনাকে খুব সফটলি ধরে নিতে হবে, যেটা হবেই, কোনোভাবেই এড়ানোর উপায় নেই। এখন বিষয় হচ্ছে যে রাজনীতিতে অবশ্যই 2024-এর যে আন্দোলন বা অভ্যুত্থান, সেটার পিছনে সোশ্যাল মিডিয়া অনেক বেশি কাজ করেছে। আবার আপনি দেখেন যে ট্রোলিংয়ের ক্ষেত্রে রাষ্ট্রের যে ভূমিকা, রাষ্ট্র কিন্তু তার পক্ষে যেটা যাচ্ছে সেটিকেই পিক করছে। আপনি ব্যক্তিগত জায়গা থেকে কাউকে ট্রোল করছেন, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়ে গেল। কিন্তু আপনি যখন সত্যি সত্যি কোনো পজিটিভ সেন্সে ট্রোল করছেন, সেটা নিয়ে কোনো রিয়াকশন আমরা দেখছি না, বরং আপনি আবার অন্য কারোর হামলা শিকার হচ্ছেন। মানে সোশ্যাল মিডিয়া এই সব জায়গা থেকে এটা ব্যাপক বিস্তৃতি লাভ করছে। আমাদের যে সাইবার সিকিউরিটি আইন কিংবা ডিজিটাল সিকিউরিটি আইন রয়েছে, সেই জায়গায় কি আসলে ট্রলিং এর জন্য আলাদা করে এটাকে অ্যাড্রেস করা হয়েছে কিনা অপরাধ হিসেবে, বা আইন আসলে কি বলে? ট্রলিং শব্দটা নেই, কিন্তু আপনি যে শব্দগুলো উচ্চারণ করেছেন সেই শব্দগুলোর সাথে সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে হচ্ছে আপনার 25 ধারাটা ওটার সাথে সম্পর্কযুক্ত। সে কি 25 ধারা কি বলে? 25 ধারা বলে যে কাউকে আক্রমণাত্মক, মিথ্যা বা ভয় প্রদর্শনমূলকভাবে কোনো কিছু যদি আপনি প্রচার করেন সোশ্যাল মিডিয়াতে, তো সেটা অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর শাস্তি আপনার
2 লক্ষ টাকা জরিমানা আছে আর সম্ভবত 2 বছরের কারাদণ্ড আছে। আচ্ছা, বাংলাদেশে এই আইন ব্যবহার করে বিচার পেয়েছেন, এই সংখ্যা আসলে কেমন? আমরা মামলা তো করি আপু, মামলা তো করেছি, অনেক মামলা হয়, কিন্তু বিচার পর্যন্ত আসলে যায় কতগুলো, এটা একটা বিষয়। মাঝপথে আপোষ হয়ে যাচ্ছে অথবা প্রভাবশালীর চাপে হয়তো মামলাটা নষ্ট হয়ে যাচ্ছে, তদন্ত রিপোর্ট ঠিকমতো আসছে না, এটা তো মানে। তাহলে আমি যদি বলতে চাই যে বিচার পেয়েছেন, এই রেট কত, আপনি কত বলতে পারেন? এটা বলা মুশকিল। ওকে ওকে, খুবই কমপ্লিকেটেড। ওকে, কমপ্লিকেটেড কোন কোন জায়গায় হয় এখানে? এটা কি অন্যান্য বিচার কার্যের যে দীর্ঘসূত্রিতা সেটাই, নাকি এটার বেলায় মানে প্রেশার ক্রিয়েট করে মামলা উঠিয়ে ফেলা, কিংবা এটাকে আসলে আমি অন্যভাবে বলেছি, অন্যভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং আমার ফেব্রিকেটেড করা হয়েছে, তারপরে এটা হচ্ছে আমি তো এভাবে বলতে চাইনি। অ্যাকচুয়ালি ইগনোরেন্স অফ ল হ্যাজ নো এক্সকিউজ, এটা তো সবাই জানে। কিন্তু ট্রলিং যে ব্যাপক হারে আসলে মানে ছড়িয়ে পড়েছে মহামারীর মতো, সেই হারে কি আসলে মানুষ বিচার প্রার্থী হয়? যেমন আমি যদি বাংলাদেশের একজন সচেতন নাগরিক নিজেকে গণ্য করি, বা পান্না ভাই যদি গণ্য করেন, আমরা তো কেউ না কেউ হয়তো নিজে শিকার হয়েছে অথবা আশেপাশের কাউকে শিকার হতে দেখছি, কিন্তু আমাদেরকে মনে হয়েছে কখনো যে আমি এটার জন্য আইনের আওতায় যাব বা আইনের সাহায্য নিব, বা মনে হয়েছে যে নিলে আসলে এটা অর্ধিত হবে, নাকি মনে হয়েছে যে না এটা টাইম পাস, শুধুমাত্র এই বিষয়টার জন্য যাওয়ার কোনো দরকার নেই? আইন আদালতে অনেকে আসতেই চায় না এটা ভেবে যে কোর্টে যাব, আমার মানে একটা হ্যাসেল হবে, দৌড়াদৌড়ি করব, এটা কথা চিন্তা করে অনেকে আসতে চায় না। কিন্তু আপনি যদি দেখেন যে এটা কিন্তু মানে গুণোত্তর ধারার মতো কিন্তু বেড়ে যাচ্ছে, আপনি প্রতিদিনই দেখবেন। এবং এটা যে অপরাধ, এটা কিন্তু যারা এটা করছে তারা এটাকে ফান হিসেবে নিয়ে গেছে। এবং একটা সময় আমি একটু মানে ফেসবুকের কথাটা তো আসতেই হবে, এখন সবচেয়ে বড় মানে আমাদের যোগাযোগ মাধ্যম বলা যায়। একটা সময় ফেসবুকে কিন্তু শুধু রিয়াকশন ছিল কি, লাইক, তো এখন মানে আপনার লাভ রিয়াকশন আছে, হাহারি। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রিয়াকশন আছে, ওয়াও রিয়াকশন আছে। আপনি দেখবেন যে একটা সিরিয়াস ইস্যু নিয়ে আপনি কথা বলছেন, সেখানে পছন্দ না হলে হা 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 কেন, মানে মানে আমি শুধু আমার চিন্তা ভাবনাটা এরকম যে আপনি কি ওটা ভাবছেন, থিঙ্ক করছেন, নাকি আপনি ওটা মানে এত হালকাভাবে নিয়ে ফেলেছে সবাই। তো এই বিষয়টাকে তো এত হালকাভাবে নেওয়ার কিছু নেই। এটা আইন কিন্তু শুধু এটা না, আপনার পেনাল কোডেও আছে। পান্না ভাই, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, মানুষ হিসেবে আমরা খুবই কি বলবো, পরমত সহিষ্ণুতা জিনিসটা তো আমাদের মধ্যে একেবারেই নেই। সেটা পার্সোনাল লাইফে যেমন আছে, সেইটার একেবারে চরম বহিঃপ্রকাশ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। নানা বিষয়ে যখন ট্রলিং হয়, এটা আসলে এমন হয় যে সত্যিকারের যে তথ্য মাঝে মাঝে বা মূল জিনিস থেকে আমাদেরকে অনেকখানি সরিয়ে ফেলে। আমরা খালি ট্রলিংটাই বা কোনো একটা নির্দিষ্ট মানে কাটা অংশই দেখতে পারি। সো সেই জায়গায় আমরা যারা বুঝতে পারি যেটা আসলে ঠিক হচ্ছে না বা মূল জায়গা থেকে সরিয়ে নিচ্ছে, বেশিরভাগ সময় আমরা চুপ থাকি, বিরক্ত হই, কপাল কুঁচকাই, কিন্তু এর বাইরে কি আমাদের কিছু করার নেই? অবশ্যই আছে। মানে আপনার এই ট্রোলিংটাকে যদি আমি একটা সিরিয়াস ম্যাটারের সাথে তুলনা করি, এটা তো হরহামেশাই হয়। অ্যাজ এ টেলিভিশন জার্নালিস্ট যখন কারো ইন্টারভিউ নিয়ে আসি, আমার ঠিক যতটুকু প্রয়োজন চটকদার, এটা ওপেন সিক্রেট, আমি নিউজের ততটুকু ব্যবহার করি, তাই না? এতে হচ্ছে কি, যার বক্তব্য আমি নিয়ে আসছি তার কথা কিন্তু ক্লিয়ার হলো না। আমি হয়তো যেটা আমি সার্ভ করতে চাচ্ছি, আমার স্টেশনের পারপাস অথবা আমার নিজের জায়গা থেকে ঠিক ততটুকু কাটছে। এই জন্য আপনি দেখবেন, এটা এখন সবাই জানে, এখন বললেও কি না বললেও কি, কোনো গেস্ট যখন ইন্টারভিউ দেয় তখন বলে নেয় তুমি আমার ইন্টারভিউ কতটুকু দেখাবা, তুমি যদি 20 সেকেন্ড দেখাও আমি ঠিক 20 সেকেন্ডই দেবো, বিকজ দে আর সো ইনসিকিউর, রাইট? এক্স্যাক্টলি। কোনো এডিট করা যাবে না। এখন সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের, আচ্ছা
অ্যাটর্নি জেনারেলের একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে 300 আইনজীবীকে পাশ করিয়ে দেওয়ার জন্য একটা অনুরোধ এসেছিল বৈষম্য বিরোধীর পক্ষ থেকে অথবা রাজনীতিবিদদের মধ্যে থেকে বিএনপি পক্ষ থেকে। আমি এটা করে দিয়েছি। বিষয় হচ্ছে অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুজ্জামানের বক্তব্য এটাই ছিল যে এসেছিল বাট আমি করিনি, কিন্তু এটা কোনো না কোনো পক্ষ এইভাবে ছড়িয়ে দিয়েছে যে ওটা আমি করে দিয়েছি। তাতে কি হচ্ছে, বেশিরভাগ মানুষ কিন্তু উৎস জানে না, শুধু এটুকুই দেখে, এটুকুই। এবং এটা যে কি ভাইরাল হয়েছে, তো আমার কাছে একটু, যেহেতু আমিও এক ধরনের ট্রোল করি, আমি এগুলো পেলে ট্রোল মানে কি, মানে কনসাসনেসের জায়গা থেকে, যে ব্যঙ্গাত্মক জায়গা থেকে আমার এটাকে এক্সপ্লেন করতে হবে কেন আসাদুজ্জামান সাহেব এই কথাটি বললেন, কিন্তু আমাকে তো ক্রস চেক করতে হবে। তো আমি দেখলাম যে ঠিক 300 আইনজীবী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, এটা দিয়ে আমি সার্চ দিলাম, দেখলাম না রিয়েল নিউজটা বেরিয়ে এলো যে অনুরোধ এসেছিল, আমি সেটা করিনি। এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, সেটা আমরা চাইনি। আমি যদি ক্রস চেক না করে আমি আসাদুজ্জামান সাহেবকে মানে এক হাত দেখে নেওয়ার জন্য বা খুব একটা এক্সপ্লেনারি ভিডিও তৈরি করলাম, তাতে কী হতো, তো আমি বিপদে পড়তাম, আমার বিরুদ্ধে মামলা হতো, নিঃসন্দেহে রাষ্ট্র আমার বিরুদ্ধে মামলা করতো। তো যখন দেখা গেল ক্রস চেক করতে কি যে না, উনি এই কথাটা এইভাবে বলেননি, কিন্তু ভেরি অফেন আমরা এই ক্রস চেকে না গিয়ে শেয়ার করে ফেলি, শেয়ার বাটন আমাদের খুব পছন্দ। আমি সেই এক্সাম্পলটা দিচ্ছি। আচ্ছা মনে করুন যে 2014 সালে আমাকে নিয়ে একটা ট্রল হয়েছিল, এখন পর্যন্ত সম্ভবত সেটি 20,000 বা 22,000 শেয়ার হয়েছে, শুধু শেয়ার। সেটা হচ্ছে কি, আমি ব্রাজিলের সাপোর্টার, আমাকে নিয়ে আমার এক কলিগ 21 টেলিভিশন থাকতে, তাই সে আর্জেন্টিনার সাপোর্টার, সে ট্রোল করে লিখলো যে নোটারি পাবলিক করে আমি এই মর্মে আমার দল চেঞ্জ করে আমি আর্জেন্টিনার সমর্থক হলাম। এখন যারা আর্জেন্টিনিয়ান মানে আর্জেন্টিনার সাপোর্টার, এই মহা খুশি যে, মানে তখন এখনও সাংবাদিক ঠিক আছে, তখনও কিছু মানুষ চিনত, 2014 আরও 11 বছর আগের কথা। সো যেহেতু একটু পরিচিত মুখ, ওটা আরও বেশি ভাইরাল হলো। তো বিষয়গুলো হচ্ছে এই, আপনি যেটা বললেন যে দেখার সঙ্গে সঙ্গে সেটা ট্রোল করছি, নিশ্চয়ই সেটা হওয়া উচিত নয়। অবশ্যই ক্রস চেক করা উচিত, এবং ক্রস চেক করার অনেকগুলো আছে, অপশন আছে। আচ্ছা, কোনো একটা ট্রলিং যখন সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে যায় যে অমুককে নিয়ে এই ট্রলিং হচ্ছে, তখন কি তারা আরো বেশি উৎসাহিত হয় না যে আমার করা কাজটা সংবাদের শিরোনাম হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো এখন তো হচ্ছে, কিন্তু আমার মেইনস্ট্রিম মিডিয়ার এখানে কি ভূমিকা? এখন সবই তো ব্যবসা বাইরে তো কেউ যেতে চাচ্ছে না। মেইনস্ট্রিম মিডিয়ারও তো এটা এখন ব্যবসা হিসেবে নিয়েছে। যত বেশি এই ধরনের কিছু দেখবে মানুষ, মানে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে। আচ্ছা, ধরেন ট্রলিং যখন হয়, অনেক অপরিচিত মানুষ, হাজার হাজার মানুষ ধরেন আপনাকে নিয়ে কিছু একটা লিখছে, সো এখানে মামলাটা আসলে কিভাবে করবে? এটাকে অজ্ঞাতনামা করে মামলা করা যায়? যারা যারা এটা করবেন তারা সকলে আসবেন? কারণ নির্দিষ্ট করে ভেরি অফেন আমরা পারি না। এটা খুব টাফ। আপনি যেটা বলছেন এটা হচ্ছে আমাদের একটা ল্যাকিংস। কিভাবে হয় তাহলে? এটা একটা ল্যাকিংস। ধরেন আমার কোনো কিছু শেয়ার করলো, কেউ একজন শেয়ার করছে, আমি তো তাকে দেখছি, সে তো শেয়ার করলো, দেখাও যায় না যে আর 20,000 শেয়ার হয়েছে। হ্যাঁ, 20,000 লোকের বিরুদ্ধে তো আপনি করতে পারবেন না, তাই না? ভেরি অফেন আমার নামেও যখন হয়, একটা সেলিব্রিটির নামে যখন হয়, তখন তো সেটা লাখ পর্যন্ত ছড়িয়ে যায়। কয়জনের নামে মামলা করবে? এবং সেটাই কিন্তু ওদের সবচেয়ে কমফোর্ট জোন। ভাই এত মানুষ করতে, আমি করলে কোনো সমস্যা নেই। এটার জন্য তো ধরেন আমার রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? এই বিষয়টা নিয়ে একজন যদি আপনার এটা হচ্ছে আপনার শাস্তি হয়, পরবর্তীতে কিন্তু এটা যদি আপনার আইনি প্রক্রিয়ায় যাওয়ার উপায়টাই আপনি একটু বলেন। মামলা করতে হবে, আইনি প্রক্রিয়ায় যাওয়ার জন্য মামলা করতে হবে। আপনি 20,000 জনের বিরুদ্ধে মামলা করতে পারছেন না, তাই তো? কিন্তু স্পেসিফিক ভাবে তো কিছু মানুষকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন অবশ্যই, যারা শেয়ার করেছে আপনার বিষয়টা। ওকে, মামলাটা কি স্পেসিফিক্যাল মানুষের নামেই হতে হবে না? না, স্পেসিফিক্যাল মানুষের নামে তো অজ্ঞাতনামা করে করা যাবে, কারণ হচ্ছে এটা তো ক্রিমিনাল কেস। এবং এটা শুধু আপনি কেন, আপনার নামে হয়েছে তো এটা আমিও করতে পারবো। কারণ হচ্ছে ক্রিমিনাল কেসের একটা বিষয় আছে, লোকাস স্ট্যান্ডি সবারই থাকে, রাষ্ট্র এখানে আপনার বাদী হয়, সেক্ষেত্রে আপনার মামলাটা যে কেউই করতে পারবে। ওকে, সো এখানে অজ্ঞাতনামা হলে রাষ্ট্র বা আইন শৃঙ্খলা যারা দায়িত্ব রয়েছে ওনারা করতে পারবেন, বিভাগ তারা খুঁজে বের করবেন। আমিও করতে পারবো, মানে একজন জেনারেল পার্সনও করতে পারবে, যে ভুক্তভোগী সেও করতে পারবে। আমি যদি অজ্ঞাতনামা মামলাটা করি, তারপর কি সেটা বিচার বিভাগের দায়িত্বে তারা খুঁজে বের করবেন যে এই মামলায় কারা কারা এই আওতায় পড়েন? ফরেনসিকে যাবে, সাইবারের বিষয়গুলো পুরোটাই ফরেনসিকে যায়, ফরেনসিকে যাবে, তদন্ত হবে, এইভাবে খুঁজে বের করা যায়, তো চাইলে যায়। সেটার কার্যকারিতা কতটুকু বাংলাদেশে? মানে এটা কি
আন্তরিকতার সাথে করেন বা আমাদের প্র্যাকটিসের দিক থেকে যদি আমি বলতে যাই তাহলে এখানে আমাদের ল্যাকিংস আছে। ওকে, পান্না ভাই আপনার কাছে আমি একটু জানি, সাংবাদিকরা মাঝে মাঝে অ্যাক্টিভিস্ট হয়ে যান, আবার অ্যাক্টিভিস্টদেরকেও অনেকে সাংবাদিক বলে পরিচয় দেন, বিশিষ্ট সাংবাদিক। আচ্ছা, এরকম আছে, হয়তো আমার মধ্যেও সেই প্রবণতা আছে, হয়তো আছে। নিশ্চয়ই। সো ট্রলিং এন্ড অ্যাক্টিভিজম, ট্রলিং ভার্সেস অ্যাক্টিভিজম বললে মনে হয় আরো ভালো হয়। সো ওই অ্যাক্টিভিজমে প্রায়শই মানে মানুষ ওই যে যখন আমরা আমাদের সাথে ওই সোশ্যাল মিডিয়ার সাথে অর্থের যোগানের সম্পর্ক থাকে, মানুষ কিভাবে বেশি ক্লিক করবে, কিভাবে মিলিয়ন ভিউ হবে এবং বেশি টাকা উপার্জন হবে, পপুলারিটি আসবে, সেই জায়গায় ট্রলিং মাঝে মাঝে অ্যাক্টিভিজমের হাতিয়ার হয়ে যায়। আবার ট্রলিং এর ভয়ে অনেকে সত্যিকারের অ্যাক্টিভিজম থেকেও দূরে সরে আসেন। এই জায়গাটি নিয়ে কি বলবেন আপনি? আপনি এটা বলার সঙ্গে সঙ্গে মানে এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আপনি দেখবেন যে আমি প্রথমে বললাম যে অসুস্থ প্রতিযোগিতা চলছে। ইউটিউবে দেখবেন মেন স্ট্রিমের যে মিডিয়াগুলো সেগুলো যখন শিরোনাম করছে, জঘন্য কুৎসিত শব্দ ব্যবহার করে শিরোনামগুলো ইউজ করছে, যেগুলো কোনোভাবে জাস্ট ফর ক্লিকবাইট। এক্স্যাক্টলি। হ্যাঁ, এসইও বলে একটা শব্দ আছে এখন, তাই না, গণমাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেগুলো মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে বা কীভাবে কোন কোন শব্দে মানুষ খুঁজছে। এখন বিষয় হচ্ছে কি যে যেমন ভেরি কুইক কে নিউজটা সার্ভ করতে পারছে, যত বেশি আগে করা যাবে তত বেশি অডিয়েন্স ধরা যাবে, যেমন একটি অসুস্থ প্রতিযোগিতা আছে। আবার নিউজের শিরোনাম করার ক্ষেত্রে আমি না নিজে একজন নিউজ পার্সন হিসেবে বা সাংবাদিক হিসেবে আমি খুব লজ্জা বোধ করি, আহত বোধ করি যে এত বাজে বাজে শব্দ, বিশ্রী শব্দ ইউজ করা হচ্ছে, যেসব শব্দ আমরা মানে 2-4-5 জন মানুষের মধ্যেও, অপরিচিত মানুষের মধ্যেও নিতে কুণ্ঠাবোধ করি, সেই শব্দ অবলীলায় আপনার শিরোনাম ব্যবহার করা হচ্ছে। আবার ছবিও ব্যবহার করা হচ্ছে, ছবিও, শুধু শব্দ না। এখন বিষয় হচ্ছে যে আপনি যে বললেন যে টাকা আর্নিংয়ে যখন মেশিনে পরিণত হয় তখন এগুলো থামানোর কোনো উপায় থাকে না। এখন বিষয় হচ্ছে আপনার রুচির বিষয়। যেমন আমিও আমার মূল্যবোধ, হ্যাঁ, যেমন আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তাই না? আচ্ছা, এখন সেটির ক্ষেত্রে আমি যতটা চেষ্টা করি যে সবার আগে আমার পরিচয় সাংবাদিক, সবার আগে আমি সেই জায়গা থেকে, হ্যাঁ, আমিও সসি একটু কি বলে অ্যাট্রাকটিভ কিছু শব্দ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কত দূর আমি নামতে পারি আমাকে সবসময় সেটাই ভাবতে হয়। আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যখন আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর অনলাইন ভার্সন ক্রিয়েট হলো, তারা কি আসলে টেলিভিশনের বেলায় যতটা ছাঁকনি ব্যবহার করেন অনলাইনের বেলায় ততটা ছাঁকনি ব্যবহার করেন? ছাঁকনি এখন কোথাও ব্যবহার হচ্ছে না। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। কদিন আগে একটা টেলিভিশনে একজন নারী রাজনীতিবিদকে, আমি যে এই যে নারী শব্দটা না, আমরা রাজনীতিবিদ বললেই কেমন যেন শুধু পুরুষ চেহারা, মাথা ভাষা, হ্যাঁ, পাঞ্জাবি পরা, হ্যাঁ, আবার আমাকে আমি নারী বলে ইউজ করি না, এখন আমাকে বোঝানোর জন্য ইউজ করতেই হচ্ছে। যাই হোক, তাকে নিয়ে যে শব্দ ব্যবহার করা হলো, আমি শুধু একটা শব্দ ইউজ করি, হ্যাঁ, বিছানা। এখন আপনি বুঝে নেন, এটি কি কোনো সংবাদ শিরোনাম হতে পারে? আপনি বলুন, হতে পারে? আমি এইটা বলতে গিয়ে আমি এক্সাইটেড ফিল করছি, আমি ইমোশনাল হয়ে উঠছি, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি কি, এগুলো কি শুরু হয়েছে? এটা তো ট্রোলিং বটেই, এবং একটা রক ডগের ব্যবসা। কেন এই জায়গাটা যেতে হবে? অ্যাজ ওয়েল হ্যারাসমেন্ট। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপা, নারীরা তো এই ট্রলিং এর একটা অন্যতম আকর্ষণীয় এবং চটকদার বিষয়বস্তুতে পরিণত হয়েছে, কোট আনকোট। সো সেই জায়গায় নারীরাকে এটা মানে কোন জায়গায় বা কোন ইয়ের মামলা করলে, এটাকে নারী নির্যাতনের আন্ডারে মামলা করলে নাকি সাইবার সিকিউরিটি আন্ডারে মামলা করলে কোনটা আসলে নারীদের জন্য সুবিধাজনক বলে মনে করেন, বা আমি বলবো যে বিচার প্রক্রিয়া সহজ হবে তাদের জন্য? নারী নির্যাতনের ট্রলিংয়ের বিষয়টা আসলে ওভাবে আসেনি। নারী ও শিশু নির্যাতন দমন অ্যাক্ট যেটা আছে সাইবারে এসছে,
পেনাল কোডে এসছে। তবে নারীদের জন্য নারী নির্যাতনে যদি এই বিষয়টাকে হাইলাইটেড করা যেত তাহলে ওইখানে তারা বিচারটা বেশি পেত এবং ভালো একটা রেমিডি তাদের জন্য। নারীরা যদি সোশ্যাল মিডিয়া হ্যারাসমেন্টের জন্য নারী নির্যাতনের আন্ডারে মামলা করে সেটা তাদের জন্য বেশি সুবিধা। হ্যাঁ, কারণটা একটা স্পেশাল ল, সাইবারও একটা স্পেশাল ল, কিন্তু যখন আপনি একটা স্পেশাল ল নারীদের জন্য, শিশুদের জন্য যখন সেটা হবে, সেক্ষেত্রে তো তার প্রিভিলেজটা ডেফিনেটলি বেশি থাকবে। আমি তো শুনেছি যে সাইবারের যে মামলা হয় সেটা নাকি 1 বছরের আগে কোনো জামিন নেই। এটা খুবই একটা মানে ভুল একটা কথা, কারণ আপনি যখন প্র্যাকটিসে যাবেন, আপনি যখন ডায়াসে দাঁড়াবেন, শুনানি করবেন, ডিপেন্ডস অন ইউ, ডিপেন্ডস অন আপনি কোন দিক দিয়ে যাবেন। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মামলা কিন্তু ফেব্রিকেটেড হয়। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যারা ভুক্তভোগী কয়জন আসে আইনের কাছে, এই জিনিসটাই তো আমরা নিশ্চিত করতে পারছি না। আপনি কোনোদিন ট্রলিং এর শিকার হয়েছেন? অহরহ, এটা না হওয়ার কিছু নেই। আপনি কেন মামলা করেননি? এটাই, আমি কেন মামলা করিনি, কিন্তু আমি পক্ষ হয়ে তো মামলা করেছি। সেটা হ্যাঁ ম্যাটার না, আপনার সাথে যখন ট্রলিং হয়েছে আপনার মনে হয়নি যে না আমি একটা মামলা করি? হ্যাঁ, মনে হয়েছে। কেন করেননি? মনে হয়েছে, করিনি, করব না তাও না, হয়তো ভবিষ্যতে করব। সো আপনি কিন্তু আমাকে উল্টো জিজ্ঞেস করতে পারেন যে আপা আপনিও নিশ্চয়ই একজন পরিচিত মুখ হিসেবে করেন, আপনি কেন মামলা করেননি বা আপনি কেন আমার কাছে আসেননি? তো সেক্ষেত্রে হয়তো আমি বলতে পারতাম যে একটা বিষয় আমি একটু বলি, ভাইয়ার কথা থেকে আমাকে একটু মানে বলতে ইচ্ছে হলো, সেটা হচ্ছে নিউজগুলোর কথা। আমি সাংবাদিক না, বা কিন্তু ভাইয়ার কথা শুনে আমার খুব এই কথাটা বলতে ইচ্ছে হলো যে আপনার হেডলাইনে কি আসছে, মানে যেটা দিয়ে আপনি পড়বেন এক্স্যাক্টলি। কিছুদিন আগে একটা নিউজ আসলো যে সার্জিজের বন্ধুর 3 কোটি টাকা বা এরকম একটা নিউজ আসলো না, যেটা প্রচুর শেয়ার হলো, কিন্তু পরবর্তী আসলে নিউজটা কি ছিল এরকম মানে আমাদের আইনে একটা বিষয় আছে, ধারার প্রথম অংশ পড়ে পরবর্তী অংশটা আমরা এড়িয়ে যাচ্ছি, যেটুকু আমার প্রয়োজন। এক্স্যাক্টলি, এখন কি যে পড়ছে তার দায় নাকি যে পড়াতে চাইছে তার দায়, এটা নিয়েও নিশ্চয়ই কথা হতে পারে। দায়টা আমাদের সবারই। কাউকে মানে ধরেন আপনি ছাড়া অন্য কাউকে ট্রলিং করা হচ্ছে, সে মানুষটা যদি আপনার শত্রু হয় এবং তাকে ধরেন ভুলভাবে ব্যাখ্যা করে ট্রলিং করা হচ্ছে, আপনি কি আনন্দ পান নাকি আপনার মন খারাপ হয়, নাকি আপনি এটার বিরুদ্ধে কথা বলেন? মন খারাপ হলেও এটা আনন্দ পাওয়ার চেষ্টা করি। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, যখন আমার ক্ষেত্রে বললেন, মনে করেন যে আমার ভিডিও করার সময় বা একটা কন্টেন্ট তৈরি করার সময় ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন বলতে এর বাংলা করতে গিয়ে এটা তো হবে অন্তর্ভুক্তিমূলক, তাই না? আমি স্লিপ আপটা বলে ফেলেছি অন্তর্ঘাতমূলক। এখন এটা তো পুরো একেবারে অপোজিট শব্দ। এটা নিয়ে আমাকে নিয়ে আর একজন ভিডিও তৈরি করেছে অলরেডি। মঞ্জুর আলম পান্না ইংরেজি বোঝে না, কথা বলতে পারে না, সে আবার ইনফ্লুয়েন্সার, তার আবার এত দর্শক। আচ্ছা, ওটা তো স্লিপ অফ টাং। আচ্ছা, যখন কেউ করছে হয়তো খারাপ লাগছে, মানুষ ভাবছে সবাই তো আর বোঝে না যে এটা স্লিপ অফ টাং কিনা, অথবা এইটুক বোঝার ক্ষমতা আমার আছে কিনা, ইনক্লুসিভ শব্দটা অর্থ কি। তো অনেকে হাসাহাসি করছে, আচ্ছা করতে পারি। যখন আবার দেখি না, আরে এটা তোমার প্রচার হচ্ছে, বলো তো, তাই না? সো এগুলো এত খুব সিরিয়াস নেওয়ার কিছু নেই। ওকে, বাট মাঝে মাঝে এটা আসলে মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, অবশ্যই আত্মহত্যা করে অনেকে, সেই জায়গায় নিয়ে যায়। আমার মনে হয় আলোচনা এটা আসলে কমবে না, বরং বাড়বে। আপনি শুরুতে যেটা বলছিলেন, বাড়বে। সো কারণ এআই চলে এসেছে এবং মানুষের বিকৃত মুখ বানিয়ে মুখে তার কথা বসিয়ে নানা ধরনের ব্যাপার করা হয়। সো সেই জায়গায় আইন দ্বারা এটাকে যদি কঠোরভাবে না বাঁধা যায়, সো যখন আপনি মনে করছেন যে ওকে ফাইন এটা আমার প্রচারই হচ্ছে, তখন যাতে আপনি ওরকম থাকতে পারেন। কিন্তু যদি মনে করেন যে এটা আপনার জন্য হুমকি স্বরূপ, তখন যেন আপনি একটা আশ্রয় পান। 30 সেকেন্ডের কথা বলি, যেমন একটা এক্সাম্পল দিই। অস্ট্রেলিয়াতে কিন্তু গত 3-4 বছরে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে সোশ্যাল মিডিয়াতে যখন কেউ ট্রোল করছে, তাহলে এটাকে একটা প্রকাশনা হিসেবে ধরে নিই। ফেসবুক, আমি যদি ডেফিনেট করে বলি যে ফেসবুক একটা প্রকাশনা, তাহলে প্রকাশককে ফেসবুক কর্তৃপক্ষ, জাকারবার্গ সাহেব, মেটা, তো তাদেরকে জবাবদিহি করতে হবে বা তাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন অনেক এখন ট্রোল করা হয় তো অনেক বট অ্যাকাউন্ট থেকে ট্রোল করা হয়, তাই না? আপনি দেখবেন যে ইউটিউবে কমেন্ট করছে সব বট অ্যাকাউন্ট, হ্যাঁ, দীপ্তি চৌধুরী নামে অ্যাকাউন্ট না, আপনি অন্য নামে অ্যাকাউন্ট করে ওইখান থেকে ট্রোল করছেন। সো ইউটিউব কর্তৃপক্ষকে বের করে দিতে হবে যে এই ব্যক্তিকে,
এরকম একটা আইন তৈরি করা হচ্ছিল, শেষ পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। এটা কি কেন হয়েছে? এটা রাষ্ট্রের সদিচ্ছা। রাষ্ট্রের সদিচ্ছা থেকে যদি আমাদের রাষ্ট্র না করে, এটা ভয়াবহ আকার ধারণ করবে, আমার এটা বলতেই হবে। এবং সোশ্যাল যে বড় প্রবলেমগুলো আমাদের রয়েছে, সামাজিক সমস্যা, সেটার একটা অন্যতম অংশ হয়ে যাবে, অংশীদার হয়ে যাবে এই ট্রলিং। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমার মনে হয় যে আমরা মাত্র 3 জন এখানে আমাদের পয়েন্ট অফ ভিউ বা এক্সপিরিয়েন্স বললাম, আপনাদের প্রত্যেকের এটা নিয়ে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আছে। কেউ হয়তো অংশগ্রহণ করেছেন অন্যকে নিয়ে মজা করাতে, কেউ হয়তো মজার খোরাক হয়েছেন অন্যের জন্য। তবে মানবিকতা যেন আসলে থাকে বজায়, এটার ঊর্ধ্বে যেন অন্য কোনো কিছু আসলে চলে না যায়, সেই দিকে একটু নজর রাখবো। আমরা সবাই একটু সচেতনভাবে এই বাস্তব সমাজে চলাচল করব, তেমনি ডিজিটাল যে সমাজ রয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানেও চলাচল করবো। এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।